সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের আজকের আয়োজনে। যে সময়ে আমরা টরন্টো শহরে বসে এই অনুষ্ঠান করছি, সেই সময়টি হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস আমাদের গৌরবের মাস, আমাদের বিজয়ের মাস। ডিসেম্বর মাসে নানান আয়োজনে, নানান উদযাপনের মধ্য দিয়ে আমরা এই মাসটিকে পালন করি। কারণ এই মাসে একটি রক্তক্ষয়ী সংগ্রামী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আমাদের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের দুজন অতিথির সঙ্গে কথা বলবো। যেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, সেই সময় পৃথিবীর অন্যান্য প্রান্তে, বিশেষ করে কানাডায় সেই সময় বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের সমর্থনে কিংবা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সেই ক্যানাডিয়ানরা, ক্যানাডিয়ান সরকার কিংবা দেশের অন্যান্য জায়গায় কারা কি ভাবছেন, কি হচ্ছিল সেটি জানবার চেষ্টা করব। আমি তাহলে প্রথমেই আমাদের দুই অতিথিকে আমার স্ক্রিনে নিয়ে আসি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব মোস্তফা চৌধুরী, আমাদেরকে যদি একটু একটা ধারণা দেন যে আপনি তো অনেক আগে 1972 সালে কানাডায় চলে এসেছেন, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পরপরই। ওই সময়ে অথবা এখনো যদি আপনার যে ডিসেম্বর যখন আসে, আপনার মনের ভেতরে কি ভাবনা আসে এবং কিভাবে উদযাপন করেন বা কিভাবে সেলিব্রেট করেন এই ডিসেম্বর মাসটা? প্রথমত এখন তো অনেক ভিন্ন ভাবে করি আমরা। এখন এত বছর হয়েছে, আমরা এখন বাংলাদেশের স্মৃতিটা এখন স্মৃতিপটে আছে। আবার বাংলাদেশ আমার বাংলাদেশে আরো অনেক আছে, সবাইকে নিয়ে করতে পারি। কিন্তু প্রথম যখন আসি আমি 72 সালে, তো বাংলাদেশের সংখ্যা খুবই কম ছিল। লন্ডন অন্টারিওতে আমি আসি, তখন আমাদের মাত্র গুটি কয়েক ফ্যামিলি ছিল। কাজেই আমাদের কথা ওইভাবে হতো না। তখন ক্রিসমাসটাই বড় করে দেওয়া হতো, ক্রিসমাস সেলিব্রেশন করেছিল। আমরা যারা কয়েকটা ফ্যামিলি এক হয়ে হতো মুক্তিযুদ্ধের কথা বা গল্প করেছি, ওইভাবেই ছিল। আস্তে আস্তে যখন স্টুডেন্টরা আসা শুরু হলো বা কিছু কিছু ইমিগ্রেন্টস আসা শুরু হলো, তখন থেকে 80-র দশক থেকে এই মুক্তিযুদ্ধ এবং স্মৃতিচারণ এগুলো শুরু হলো। এবং কালচারাল দিকটাও আস্তে আস্তে আমাদের ছেলেমেয়েরা যখন বিভিন্ন কালচারাল বিষয়ে জড়িত হওয়া শুরু হলো, তখন থেকে অন্যরকম রূপ ধারণ করেছে। আমি বলবো যে গত কয়েক বছর এটা অনেক বেশি হয়েছে, কারণ লোক সংখ্যা বেড়েছে সেজন্য। ওই সময় লোক সংখ্যা কম ছিল। অ্যাকচুয়ালি ওই সময় যারা ছেলেমেয়েরা অত ভালো বাংলাও জানতো না, বাংলা বলতো না, কারণ খুব কম ছিল, ইন্টারাকশনের সুযোগ ছিল না। ওই পরিপ্রেক্ষিতে বলা যায় যে অনেক অনেক এগিয়ে গেছি আমরা। এখন টেকনোলজির জন্য সবকিছু অ্যাভেলেবল, গানগুলো অ্যাভেলেবল। তখন আমার মনে আছে আমি যখন খবরের কাগজ পড়তাম, চেষ্টা করতাম ওয়াটারলু ইউনিভার্সিটিতে 15 দিন পর পর কাগজ আসতো। তো আমরা 15 দিনের আগের ওই অবজারভারটা খুলে খুলে দেখতাম। তার 15 দিন পরে আসছে হাইকমিশন, আসতো হাইকমিশন আমরা পাঠাই দিত ইউনিভার্সিটি গুলোতে। তো এরকম দেখতাম। অটো আসার পরে হাইকমিশনে কাগজগুলো আসতো, তারপরে উনি মাসের পরে আমাদেরকে দিয়ে দিত, আমি যাই নিয়ে আসতাম। এসে পুরানো 3 মাস আগের মাথা উল্টায় উল্টায় দেখতাম। ওই 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 সময় ছিল। সেখান থেকে আমরা কোথা থেকে আসছি, এখন যে ইন্টারনেটের যুগে কি হবে। তো এই যে এটা আমাদের মনে রাখতে হবে আর কি, আমাদের উদযাপন গুলো ভিন্ন ছিল, সম্পূর্ণভাবে ভিন্ন ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। সৈকত রুশদী, আপনি তো তুলনামূলকভাবে মোস্তফা ভাইয়ের অনেক পরে কানাডায় এসছেন। আপনি যখন আসছেন কিংবা এই মুহূর্তে আপনি যখন কানাডায় আছেন, আপনি আপনার চারপাশে কি রকমের উদযাপন দেখেন, কি রকমের উৎসব দেখেন বা কিভাবে পালন করা হয়? আমি তো মূলত আমরা এখন দেখি স্বাধীনতা উত্তর বাংলাদেশের পর এটা সাংস্কৃতিকভাবে যে বন্ধন তৈরি হয়েছে আমাদের বাঙালিদের মধ্যে, আমরা নিজেরা তো উদযাপন করি এবং আমি গত 22 বছরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে আয়োজনে যোগ দিয়ে থাকি। এছাড়াও স্বাধীনতা দিবসের সময়ও আমরা নানান আয়োজন দেখতে পাই। আমরা নিজেরা তো অংশ নেই আমাদের অন্তরের টানে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যেন সঞ্চারিত হয় আমাদের এই বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং আবেগ এবং আমাদের ত্যাগ স্বীকারের প্রতি, যারা শহীদ এবং তারা নির্যাতিত তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনটি। এবং গত 2021 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন হয়েছিল বাংলাদেশে, তখন আমরা কানাডায় কয়েকজন বন্ধু মিলে আমরা 11টি গাড়ি হয়েছিল সেদিন, আমরা ব্লাফার্স পার্ক থেকে শহীদ মিনার পর্যন্ত একটা কার র্যালি করেছিলাম বাংলাদেশের পতাকা উড্ডীন করে, এবং সেটি খুব মানুষজন উপভোগ করেছিল এবং সবাই আনন্দিত উদ্বেলিত হয়েছিল। আমরা প্রচুর সাড়া পেয়েছিলাম। আমি এভাবেই আমরা অন্তরে লালন করি এবং আমরা ধারণ করি এবং আমরা চালিয়ে যেতে চাই, এবং যতদিন বেঁচে থাকবো আমরা এটাকে চালিয়ে যাব। জি, এই ডিসেম্বর মাসেও কিন্তু নানান আয়োজনে, এখন তো বাঙালির সংখ্যা অনেক বেশি, বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি, নানান রকমের আয়োজন হচ্ছে। আমার কাছে একটি আয়োজন কথা আমি বলেই রাখি, এখানে দেখেন বিজয় পথের পাঁচালী একটি
15টি সংগঠন মিলে একটি অনুষ্ঠান করছে, যেখানে মূলত আমরা আমাদের এই বিজয় দিবসকে উদযাপন করছি, সেই সাথে শহীদ বুদ্ধিজীবীদেরকেও আমরা স্মরণ করছি। এটিও একটি বড়। এছাড়াও অন্যান্য কিছু সংগঠনও আছে যারা এই বছর নানান আয়োজন করছেন। তাদের পোস্টারটি হয়তো আমার সামনে নেই দেখে আমি দেখাতে পারলাম না, কিন্তু এখন অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ভালো দিক আমাদের জন্য। আমাদের সঙ্গে যেহেতু আছেন মোস্তফা চৌধুরী, মোস্তফা ভাই আপনি আছেন, আপনাকে যদি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি এর আগে বেশ কয়েকটি বই লিখেছেন, যে বই গবেষণাধর্মী বই, এবং যেই বইগুলোর উপজীব্য ছিল আমাদের 1971, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা। এই 71 সালে যে কানাডার যে ভূমিকা, এই নিয়েও বোধহয় আপনার বই বিস্তারিত আছে। সেই সময় যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে, সেই সময় কানাডায় কি ঘটছে বা কানাডা কি ভূমিকা পালন করছে, কিংবা আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার বাবা সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সেই সময় বা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন, এই বিষয়ে কি ছোট্ট করে আমাদেরকে একটু ধারণা দেবেন? অবশ্যই অবশ্যই। বাংলাদেশের যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশে খুব আগ্রহী ছিল কানাডা, কারণ বাংলাদেশের পূর্ব পাকিস্তানে 1970 সালে একটা টর্নেডো হয়েছিল, আপনার মনে আছে কিনা, স্মরণে আছে কিনা। সেজন্য বাংলাদেশ কানাডা খুব সিম্প্যাথেটিক ছিল, প্রচুর টাকা বাংলাদেশে পাঠিয়েছিল। সেই ত্রাণ তখনও যাচ্ছিল যখন 71 যুদ্ধটা শুরু হয়। তখন তো ছিল, টেলেক্স পাঠানো হতো। বাংলাদেশ কানাডার সঙ্গে সঙ্গে অবগত হতে পেরেছে, বিকজ ক্যানাডিয়ান হাই কমিশনার যিনি ইসলামাবাদে ছিলেন, জন স্মাউ, তার সাথে আমি দেখা করেছি, সাক্ষাৎ করেছি, তাকে ইন্টারভিউ নিয়েছি। উনি টেলেক্স পাঠিয়েছিলেন সঙ্গে সঙ্গে যে কি হচ্ছে কি না, সেটা জানতে পেরেছে। কানাডীয় 3 জন ছিলেন রিপোর্টার, বাংলাদেশে গিয়েছিলেন 25শে মার্চের আগেই, কিন্তু 25শে মার্চের দিন ওনাদেরকে গ্রেফতার করে নিল সবাইকে। 34 জন ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তারপরে সংবাদ পাঠানো সম্ভব হলো না, কারণ পূর্ব পাকিস্তানে তখন করে দিয়েছে, নিউজ ব্ল্যাক আউট হয়ে গেছিল। নিউজ ব্ল্যাক আউট করার জন্য নিউজ পাঠাতে পারছিল, তো বহু কষ্টে বাইরে পাঠিয়েছিল, কিছু স্মাগল আউট করে পাঠিয়েছিল সেটা। তো খবর সেখানে আসছিল যে এখানে কি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা কি কি জিনিস জানে না, কোথা থেকে। ইন্ডিয়া থেকে কিছু জিনিস খবর আসলো, যেটা কেনেডিয়ান যে হাই কমিশনার ইন্ডিয়াতে ছিলেন, নিউ দিল্লি, উনি কিছু খবর পাঠালেন। কিন্তু ট্রুডো অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ট্রুডো অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন, they were very sympathetic, but they wanted to know, the প্রশ্ন মোস্ট চ্যালেঞ্জিং ছিল যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে ওখানে। কারণ পাকিস্তান বারবার বলছিল এভরিথিং ইজ ফাইন, কিন্তু নিউজ ব্ল্যাক আউট। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি লোক চলে যাচ্ছে, যে রেফিউজি হচ্ছে, আস্তে 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 যাওয়া শুরু হলো। এই কানাডা অনেক সময় লেগেছে পুরোপুরি নিউজ করতে। তো আমেরিকান যেসব সোর্সেস আছে সেখান থেকে নিউজ কালেক্ট করে, তারপরে কানাডীয়রা জানা শুরু করলো কি হচ্ছে, খবরের কাগজে ওঠা শুরু হলো। কিন্তু বিটস এন্ড পিসেস অফ ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন ছিল না। তখন বলতো যে এটা শোনা গেছে যে এটা হয়েছে, এরকম। আর তখন তো টেকনোলজি অত ডেভেলপ ছিল না, সেই জন্য যে অন দ্য স্পট যেগুলো পাঠানো যায় এখন ইনস্টাগ্রামে, সেগুলো সম্ভব ছিল না। সেভাবেই ছিল অনেকদিন চললো। তারপরে ডিবেট করা শুরু হলো। কানাডীয় মেম্বার অফ পার্লামেন্ট সবাই ভেরি সিম্প্যাথেটিক ছিল, বাংলাদেশে অলরেডি সিম্প্যাথেটিক ছিল। তারপর যখন যেটাকে বলা হলো জেনোসাইড, তখন গভর্নমেন্টের একটা প্রবলেম ছিল, কানাডীয় সরকার এটাকে কিভাবে দেখে। কানাডিয়ান সরকার একটা ফলস পজিশনে ছিল, কারণ 6 মাস আগে কুবেকে যেটা হয়েছিল, এফএলকিউ, ফ্রন্ট দ্য লিবারেশন দে কুবেক যেটা বলে, তারা স্বাধীনতা চেয়েছিল, কুবেক স্বাধীনতা, এবং তারা অনেক টেররিস্ট কাজ করছিল, অনেক দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, কিডন্যাপ করে নিয়ে গেছিল, এবং কানাডীয় কুবেকের যে মিনিস্টার ছিলেন তাকে অ্যাকচুয়ালি মেরে ফেলেছিল, বিকজ মার্ডার্ড, এবং ব্রিটিশ কনসুলেটকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, পরে ওটাকে ছেড়েছে কয়েকদিন পর। তো কানাডা বাধ্য হয়েছিল তখন ওয়ার মেজার অ্যাক্ট, যেটাকে আমরা বলতে পারি মার্শাল ল, সেটা ইন্ট্রোডিউস করতে। কানাডার মতো দেশে মার্শাল ল ইন্ট্রোডিউস করছে, ইউ ক্যান ইমাজিন। তারপর এটা করা হয়েছে, সাবসাইড হয়েছে, হয়ে গেছে। তো কানাডা খুব কশাস ছিল, সবসময় কানাডার ডিফিকাল্ট রোল ছিল কিভাবে জিনিসটা দেখে। প্রথম সমস্যা ছিল কানাডা হলো আমেরিকান অ্যালাই, কানাডা একজন মিডল পাওয়ার হিসেবে আমেরিকান অ্যালাই, আমেরিকা যেটা বলে সেটাই করতে হবে। নিক্সন তখন ওপেনলি পাকিস্তানের ফরে ডিক্টেটরদের সমর্থন করছে এবং সাপোর্ট করে যাচ্ছেন। কানাডা সেটা করতে পারছে না, কিন্তু কানাডা রিফিউজ করতে পারছে, কিছু করতে পারছে না, কানাডা নিন্দা করতে পারছে না। তখন আমি ইভেন আমি যখন ডিবেট দেখলাম, একটা চ্যাপ্টার আছে আমার এই বইয়ে, এই বইটা এইটাই,
এই বইয়ে আর একটা চ্যাপ্টার, পুরো একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা হলো ডিবেট। ডিবেটে কি বলে, সেনেটে ডিবেট নিয়েছিল, হাউস অফ কমন্স কি ডিবেট, দেখা যাচ্ছে ডিবেটে ওরা মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করছে না। তো আমি জিজ্ঞেস করলাম মেম্বার পার্লামেন্ট থেকে, আপনার মুক্তিযুদ্ধ বললেন না কেন, ওয়ার অফ লিবারেশন বললেন, উই কুডন্ট সে দ্যাট। ওরা বলতো ডিস্টার্বিং টাইম, বলে সিভিল ওয়ার, সেটা এইভাবে সফটওয়্যার টার্ম। মিচেল শাবজিন ফরেন মিনিস্টার, এটা কি পুরো আমাদের মুক্তিযুদ্ধের পুরোটার সময় কি তাই বলেছেন ওনারা? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন বাংলাদেশ শব্দকে ব্যবহার করেন নাই। বাংলাদেশ doesn't exist, but পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিন্স এক পাকিস্তান। এক পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, এটা সিভিল ওয়ার, ডিস্টার্বিং টাইম, সবসময় বলা হতো ডিস্টার্বিং টাইম, ডিস্ট্রেসিং টাইম। আমি জিজ্ঞেস করলাম সফটওয়্যার ওয়ার্ডস ইউজ করছে, মুক্তিযুদ্ধের শব্দটা ইউজ করা হয় না। কিন্তু ওখানকার খবরের কাগজ, যেটা বাংলাদেশ মিডিয়া, ক্যানাডিয়ান মিডিয়া, ওরা শব্দ ডে ওয়ান থেকেই বলছে, ডে ওয়ান থেকেই বলে যাচ্ছে এটা মুক্তিযুদ্ধ, ওয়ার অফ লিবারেশন, এসব ওয়ার্ড পাওয়া যায়। তো এখান থেকে বোঝা যায় যে খুব কশাস। এবং কশাস কেন ছিল? বিকজ ক্যানাডার কোনো স্ট্র্যাটেজি ছিল না। অনেকে বলছে যে এটা যদি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়, which is like পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যেতে চাচ্ছে, তাহলে আমাদের কুবেকের মতো। তখন ট্রুডো সরকারের ভয় ছিল, আমরা যদি এটাকে সমর্থন করি তাহলে বলা হবে যে তোমার দেশের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে, তুমি সেটাকে সমর্থন করছো না, বাইরে যে আরেক দেশে করছো, কেন করছো? তো এই জন্য কোনো প্রিপারেশন ছিল না। তখন কানাডা বললো যে আমরা একটা পজিশন পেপার ডেভেলপ করি, দেন আমরা কানাডা পজিশনটাকে দেখিয়ে দেবো। সেই পজিশন পেপারটা ডেভেলপ করতে অক্টোবর নভেম্বরের দিকে হয়েছে। তারপর এটা টু লেট, যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তখন এটা পজিশনটা ডিসক্লোজ করেনি। বাট আমি অ্যাক্সেস করেছি এটা, বিকজ ইটস অ্যাভেলেবল। কানাডা কি পজিশনটা এইভাবেই ছিল যে আমরা এটাকে বলবো যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক পাকিস্তানে, এবং যিনি ইলেকশনে জিতেছেন অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লিডার অফ দ্য মেজরিটি, হি শুড বি ইন পাওয়ার। তো ওদের পজিশনটা এইভাবে ছিল, বঙ্গবন্ধুকে সমর্থন করছে কিন্তু উইথিন দ্য ফ্রেমওয়ার্ক অফ পাকিস্তান। একটা দেশ ভেঙে আরেকটা দেশ হোক সেটা চাচ্ছে না, এটাই ছিল সরকারের পজিশন। কিন্তু পাবলিকের মধ্যে এই যে পজিশন পেপারের কথা বলছেন, এটা কি আপনার এই যে বইটি বের হবে সামনে, এই বইয়ের ভেতরে কি ওটি পাওয়া যাবে? পুরো, হ্যাঁ হ্যাঁ, পুরো পজিশন পেপার আপডেট করেছে। আবার এটা বলছে যে ওইখানে ইট ইজ স্ট্রিক্টলি উইথিন দ্য ফোর ওয়ালস, এটা নিজেদের মধ্যে ব্যবহার করব আমরা, এবং আমাদের পজিশন হবে যখন মিডিয়া লাইন বলবে যে আমরা এখনো বিবেচনা করছি কোন দিকে যাবে। কিন্তু নিক্সন অনুরোধ করছে ওদের সঙ্গে ইয়ে করতে, কানাডা চুপচাপ থাকছে কিন্তু সমর্থন করছে না, কন্ডেম করছে। আমি বললাম, আপনি জিজ্ঞেস করলাম আপনি মেধা করবেন না, এত বড় জিনিস, নিন্দনীয় জিনিস। তখন বোঝা গেল কানাডা কত স্মল একটা কান্ট্রি আমেরিকার তুলনায়। নিক্সনকে রাগান্বিত করতে চান নাই ট্রুডো, বাট নিক্সনের সাথে ইনি একমত না। জি, নিক্সনের সঙ্গে আমাদের ট্রুডো, যিনি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রীর বাবা, তিনি একমত ছিলেন না। তারপরেও তিনি পক্ষটা অনেকটা নিয়েছিলেন আমেরিকার, কারণ আমেরিকার সঙ্গে পাকিস্তান, চায়না ওই একটা ইয়ে ছিল। আমি এই প্রসঙ্গে যদি একটু জানতে চাই যে কানাডার দক্ষিণ এশিয়া সম্পর্কে তার রাজনৈতিক এবং পররাষ্ট্র নীতির বিবেচনায় পুরো দক্ষিণ এশিয়া সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল? আমি প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে চাই ভাই কাছে, যে 1960-এর দশকে পিয়েরে ট্রুডো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেছিলেন এবং কিছুদিন কাজও করেছেন ভলান্টিয়ার হিসেবে। সেটি কি তার মননে কোনো বিশেষ অবদান রেখেছিল তার দৃষ্টিভঙ্গিতে? সেটা আমি জানি না, কিন্তু আই থিংক সবচেয়ে ইভেন অ্যাকচুয়ালি উনি 49-এ ফার্স্ট বাংলাদেশে গিয়েছেন, বরিশালে গিয়েছিলেন, চিটগাঁয়ে গিয়েছিলেন, রিলিজিয়াস মিশনারিজ যারা আছে তাদের সাথে দেখা করেছিলেন। এবং একজন রিলিজিয়াস মিশনারি যিনি চিটগাঁয়ে ছিলেন, ওই ফাদার ইয়ের সাথে উনি যোগাযোগ করতেন। 71-এ উনি পার্সোনাল একটা চিঠি লিখেছেন, আমি জানতে চাই কি হচ্ছে আসলে, আমাকে বলো এইভাবে। তখন উনি লিখেছে এগুলো আর্কাইভস থেকে আমি নিয়ে আসছি এবং এখানে আছে। তো ট্রুডো পার্সোনাল ইন্টারেস্ট নিয়েছিলেন, কিন্তু ঠিক কখন থেকে আমি বলি না, কিন্তু যেটা পরিষ্কার ভাবে দেখা যায় সেটা যখন ফ্লাড হলো, সাইক্লোন হলো, তখন 70 সালে, তখন পূর্ব পাকিস্তানের প্রতি যে পশ্চিম পাকিস্তানের যে অ্যাটিটিউড ছিল সেটা পরিষ্কার ছিল যে তারা দে ডোন্ট কেয়ার। এবং কানাডা খুব আহত হয়েছিল, মর্মাহত হয়ে কানাডা অনেক লোন দিয়েছিল। শুধু কানাডা গভর্নমেন্ট না, চার্চ থেকে দেওয়া হচ্ছিল, বিভিন্ন চার্চ প্রতিষ্ঠান থেকে তারা টাকা তুলে দিচ্ছিল, সহজে। তো সেখান থেকে একটা সিম্পেথি ছিল। তারপর যখন মার্চে যখন স্বাধীন ইয়ে হলো না, সেশন যখন বসলো না, তখন থেকেই কানাডাকে ওয়াচ করা শুরু করলো। কানাডা একটা চিঠি আছে
ট্রুডো থেকে যে দুজন ইয়েদেরকে বলা হচ্ছে যে আপনারা আমাদেরকে ডেইলি বেসিসে আপডেট দেবেন মার্চের 1 তারিখ থেকে। তো কানাডা ওয়াজ ওয়াচিং কি হচ্ছে কি না। 3 জন রিপোর্টার গিয়েছে, সিবিসি 3 জন রিপোর্টার, ওরা বসে আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রিপোর্ট করবে, তারপরে এটা হয়ে গেল। সো কানাডা ওয়াজ কোয়াইট আপ টু ডেট অ্যাকচুয়ালি কি হচ্ছে কি না, কিন্তু এটা নিউজ ব্ল্যাকআউটের জন্য অনেক পিছিয়ে পড়ে গেছিল, অনেক কিছু চিন্তা। পাকিস্তানের যে হাই কমিশনার ছিলেন উনি লিখেছেন যে আমার তো কোনো সোর্স নাই, সো আই আস্কড টু টক টু আদার অ্যাম্বাসাডার্স, এবং আমাদের একটা নেটওয়ার্ক আছে, ওখান থেকে আমি যে ইনফরমেশন দিচ্ছি, বাট দিস ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন, আমাদের ভেরিফাই করতে হবে, আমি জানি না দিস ইজ হোয়াট ইট ইজ। আর দিল্লিতে যিনি ছিলেন উনি অনেক ইনফরমেশন দিতেন, ওটা অনেক সময় এক্সাজারেটেড ছিল। তখন ফরেন অ্যাফেয়ার্স ট্রুডো সরকার তখন দুজনকে বললো যে তোমরা যে আমাদের কাছে ব্রিফিং নোট পাঠাচ্ছ, টেক্সট পাঠাচ্ছ, উই আর হ্যাভিং ডিফিকাল্টি অ্যানালাইজিং ইট, তো আমরা চাই যে তোমরা দুজনে কথা বলো, talk to yourself, two of you find out, figure out আমরা কি বলবো, আমাদের পজিশন আমরা বুঝতে পারছি না, এত কন্ট্রাডিক্টরি। দুজনে পাঠাচ্ছে, এর বলছে যে যুদ্ধ হচ্ছে, আরেকজন বলছে যে গণহত্যা হচ্ছে, আরেকজন বলছে যে না এভরিথিং ইজ ফাইন, বিজনেস অ্যাজ ইউজুয়াল। তো এই যে কানাডা এখান থেকে কি করবে, তখন বলছে তার দুজনকে সামান করেছিল, দুজনকে নিয়ে এসেছিল, এসে মুখোমুখি বসে বলছে যে আপনারা ডিসাইড করবেন দুজনে, আমাদেরকে পাঠানোর আগে দুজনে এগ্রি করবেন, only then we will take it into consideration, policy formulation. জি, ধন্যবাদ মোস্তফা ভাই। সৈকত ভাই, আপনাকে যদি একটু জিজ্ঞেস করি, আপনি দীর্ঘদিন এই ব্রিটিশ হাই কমিশনে কাজ করেছেন, আপনি লন্ডনে বিবিসিতে কাজ করেছেন। যেই সময়ের কথা আমরা বলছি, যে মুক্তিযুদ্ধের সময় কানাডা কি আমরা একটু শুনেছি পজিশনটা কেমন ছিল, সেই সময়ে লন্ডনে বা ইউকেতে কি হচ্ছিল এই সম্পর্কে কি কোনো একটু মানে প্রাথমিক কোনো ধারণা? আচ্ছা, সবার আগে আমি একটু কানাডা প্রসঙ্গে বলে নিতে চাই, কারণ আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে কানাডার প্রতি। সেটা হচ্ছে 1971 সালের 25শে মার্চের যে রাতে গণহত্যা শুরু হয়, তখন যে আমার 11-12 বছর বয়সে বনানীতে যে নানার বাড়িতে ছিলাম 7 নম্বর রোডে, ওটা তখন টিনের বাড়ি ছিল। তো সে রাতে আমরা বেঁচে গেলেও পরদিন আমার মামা মামি সিদ্ধান্ত নেন আমাদের জীবন বাঁচানোর জন্য কোনো একটা কূটনৈতিক মিশনের বাড়িতে যদি আমরা আশ্রয় নিই। তা আমাদের একটা বাড়ি পরেই ছিল কানাডিয়ান হাই কমিশনের একজন কর্মকর্তার স্থান। সেখানে গিয়ে আমার মামা মামি কথা বলে আসেন, এবং তাদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানিরা পোল্যান্ড অধিকার করেছিল, তখন বহু মানুষ অন্য দেশের এম্বাসিতে আশ্রয় নিয়েছিল, এমন মুভি দেখার শিক্ষা তাদের কাজে লেগেছিল। এবং কানাডিয়ান হাই কমিশনের একজন প্রতিনিধি থাকতেন, তার নাম ধাম কিচ্ছু আমি আজও জানি না, খোঁজার চেষ্টা করছি। তার বাড়িতে আমাদেরকে 3 দিন আশ্রয় দিয়েছিলেন, কতগুলো বিছানা ম্যাট্রেস দিয়েছিলেন, এবং আমাদের পরিবারের 7 জন মানুষ, শিশু সহ আমার ছোট বোন, মামাতো বোন, সেও কানাডায় থাকে, আমরা 7 জন ওই বাড়িতে 3টি রাত কাটিয়েছিলাম। আমাদের জীবনের একটা বিশাল একটা আশ্রয় দিয়েছিলেন। আমার যে অপরিসীম কৃতজ্ঞতা কানাডার প্রতি তৈরি হয়েছিল সেই প্রথম। এরপরে আমি যখন সাংবাদিকতা অঙ্গন থেকে বিদায় নিচ্ছি, কারণ আমার বেতন পাচ্ছি না মাসে মাসে, আমি আর অন্য কোনো মিন্সের কথা ভাবি না, তখন আমি প্রথম যে চাকরিতে যাই সেটা কানাডিয়ান হাই কমিশন ঢাকায় তথ্য কর্মকর্তা হিসেবে। আপনার প্রসঙ্গে এবার আসি। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে সুযোগ পেয়ে আজকে বললাম মুক্তিযুদ্ধের সময়ের এবং পরবর্তীকালের। আমি ব্রিটেনে ছিলাম 1983 সাল থেকে 1985-86 সাল পর্যন্ত। তো আমরা সেখানে আমি ওখানকার মানুষের সাথে কথা বলে জেনেছি, পরবর্তীকালে বিবিসির বহু রিপোর্টেও দেখেছি, আমাদের মুক্তিযুদ্ধের সময়ে বিচারপতি আবু সাইদ চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থাকাকালে যখন সুইজারল্যান্ড থেকে জেনেভা থেকে ফিরছিলেন লন্ডন হয়ে ঢাকায়, 71-এর 25শে মার্চে গণহত্যা শুরু হওয়ার প্রতিবাদে তিনি আর ঢাকায় ফেরেননি, এবং বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন, এবং মূলত ইউরোপ ভিত্তিক, ব্রিটেন ভিত্তিক যে আন্দোলন বাঙালিরা শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষে, তিনি তাতে নেতৃত্ব দেন। এবং পরবর্তীকালে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দল যখন যায় 1 সেপ্টেম্বর মাসে, তখন তিনি নেতৃত্ব দেন। তিনি যে সংগঠনগুলোকে একসাথে করে কাজ করেছেন, সেটা এক পর্যায়ে ওই 24 পেমব্রিজ গার্ডেন্স, নটিং হিল গেট, ব্রিটেনে, এটা WT ওয়েস্ট টুতে কেনসিংটন প্যালেসের কাছে, সেই ভবনটি এখন বাংলাদেশ সেন্টার হয়েছে। তা আমি সেখানে ব্যাপকভাবে অংশ নিয়েছি। সবচেয়ে বড় কথা হলো ওই ভবনটি পরে বাংলাদেশের একটা ট্রাস্টি করে কিনে নিয়েছে, এবং সেটি এখন বাংলাদেশের কমিউনিটি সেন্টার হয়েছে। ফলে বিজয় দিবস, স্বাধীনতা দিবসগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং পালিত হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের যুদ্ধ চলাকালীন সময় বাঙালিরা যেভাবে আন্দোলনেও শরিক হয়েছিল এবং গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়, কিন্তু আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, আমাদের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এগুলো এখন সাংস্কৃতিক আন্দোলনে অংশ নিয়েছে, এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারণের জন্য আমাদের মূল লক্ষ্য থাকে যে 1971 সালের 18 এপ্রিল প্রায় 6000 মানুষ সমাবেশ করেন আপনার ট্রাফালগার স্কোয়ারে।
তবে প্রথম সমাবেশটা হয়েছিল বার্মিংহাম। তার আগে বলি, আগে একবার উল্লেখ করেছি যে আপনাকে, যে প্রায় এখন 1 থেকে 1.5 কোটি লোক বিদেশে থাকলেও ওই সময় 1971 সালে যেহেতু পাকিস্তানের অংশ ছিলাম আমরা, আমাদের বাঙালিদের সংখ্যা বিদেশে খুবই কম ছিল, যেটা মুস্তফা ভাই বললেন খুবই কম ছিল। তো সারা পৃথিবীতে 1 লক্ষ বাংলাদেশি অর্থাৎ পূর্ব পাকিস্তানি বিদেশে ছিল কিনা সন্দেহ। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ছিল ব্রিটেনে, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের বাইরে বাঙালি। তো সেই ব্রিটেনে যারা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ ছিলেন, আপনি এটা তো সত্য যে ছাত্ররা, শিক্ষার্থীরা আগে বেশিরভাগই ব্রিটেনে যেতেন বারাটলো পড়ার জন্য বা অন্য কিছু, আপনি নিজেও পড়েছেন ইমাম। কিন্তু এখন হয়তো আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। তো শিক্ষার্থীরা যেমন ছিল, সরকারি কর্মকর্তারা কিছু ছিলেন, আর ছিল প্রচুর বাঙালি যারা বেশিরভাগই আবার সিলেট থেকে আগত, অর্থাৎ ওখানে অধিবাসী বাঙালিদের শতকরা 90% ছিলেন সিলেট থেকে আগত। তো তারা পরিবার পরিজন নিয়ে থাকবার অনুমতি পেয়েছিলেন 1960-এর দশকে। তো তাদের যে বিপুল সংখ্যক মানুষ, তাদের যে প্রেম বাংলাদেশের প্রতি সেটা ছিল প্রবল, তারা নজর রাখছিলেন। এবং 25শে মার্চে গণহত্যা শুরু হওয়ার পরে 26, 27, 28 তারিখের দিকে সানডে অবজারভারে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়, এবং ভারত থেকে কিছু রিপোর্ট আসে, রয়টার্স এবং এএফপি রিপোর্ট, সেখানে আলোড়ন সৃষ্টি করে। এবং সেখানকার যারা ছাত্র ছিলেন তারা, তার মধ্যে একজন আওয়ামী লীগের সুলতান শরীফ, এখন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র রাজ্য আওয়ামী লীগের সভাপতি, তার সাথে ব্যক্তিগত আলাপ ছিল, তার স্ত্রী নোরা শরীফ, তারা এমনকি ওই যে এখন বাংলাদেশে খুবই নিন্দিত ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি কারাগারে আছেন, তিনিও ছাত্র ছিলেন। তারা সেখানে আন্দোলন গড়ে তুলতে যারা কাজ করেছিলেন, শামসুল আলম নামে একজন ছিলেন, আরো অনেকে ছিলেন। তারা এই সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী যখন লন্ডনে আসলেন, তারা তার কাছে গিয়ে সবাই মিলে একজোট হলেন, এবং উনি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন। এবং বিপুল সংখ্যক শিক্ষিত জনসমাজ সেখানে এগিয়ে আসে, এবং প্রচুর ব্রিটিশ মানুষও তাদেরকে সমর্থন দেয়। এবং তখন যদিও কনজারভেটিভ সরকার ছিল, এডওয়ার্ড হিথ ছিলেন প্রধানমন্ত্রী, এবং স্যার আলেক ডগলাস হিউম, যে আগে প্রধানমন্ত্রী ছিল 60-এর দশকে, কিন্তু তখন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তারা ব্যাপকভাবে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের সাথে বৈঠক করেছে, বিবৃতি দিয়েছে, সংসদে আলোচনা করেছে, হাউস অব কমন্সে। এবং জন স্টোন হাউস নামে একজন লেবার পার্টির এমপি বাংলাদেশের জন্য এতটাই কাজ করেছেন যে বাংলাদেশের জন্য প্রথম যে ডাক টিকিট প্রকাশিত হয়েছিল তিনি সেটার উদ্যোগ নিয়েছিলেন, এবং তার থেকে তহবিল সংগ্রহ করে বাংলাদেশ সরকারকে ভারতে পাঠিয়েছিল ওই সময়। আরেকটা হলো, বার্মিংহামে যে সমাবেশটি হয় সেটা ব্যারিস্টার জগলুল পাশা এবং তার স্ত্রী বদরুন্নেসা পাশা এটা মূল আয়োজক ছিলেন। এবং সেখানে বিবিসি একটা রিপোর্টে পড়লাম, একজন ব্রিটিশ নাগরিক বলছেন, সেখানে বদরুন্নেসা পাশা বক্তৃতা করার সময় তার গায়ের গহনা খুলে একটা তহবিলে জমা দিলেন। তাই দেখে বহু নারী তাদের তহবিলে জমা দিলেন এবং তাদের অলংকার এবং টাকা, অর্থ জমা দিলেন, এবং প্রায় 2,92,000 পাউন্ড তারা তুলতে সক্ষম হয়েছিল, এবং তারা পাঠিয়েছিলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য, এবং অস্ত্র কেনারও একটা উদ্যোগ নিয়েছিলেন। আপনি জানেন যে জাফরুল্লাহ চৌধুরী, যিনি প্রয়াত হয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, তিনিও চিকিৎসক হিসেবে, তারপরে এম.এ. মবিন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক কদিন আগে মারা গেলেন, তারা ওখানে তখন পড়ছিলেন। তাদের পড়া ত্যাগ করে তাদের জাফরুল চৌধুরী তার পাসপোর্ট ছিঁড়ে বাংলাদেশে এসে তারা ফিল্ড হাসপাতাল তৈরি করেন। তবে ওখানে যারা ছিলেন পাকিস্তান হাই কমিশনের বাঙালি কর্মকর্তা হাবিবুর রহমান, তার স্ত্রী ফেরদৌসী রহমান পরিচিত, তারা অনেকে বিশাল অবদান রেখেছেন। এবং সৈয়দ মোহাম্মদ তাইফুর একজন লেখক গবেষক বাংলাদেশের, তার নাম হচ্ছে, তিনি বই লিখেছেন গ্লিমসেস অফ ওল্ড ঢাকা, বিখ্যাত ঢাকা বিশেষজ্ঞ। তার যে মেয়ে ছিল, বড় মেয়ে, তার নাম লুলু বিলকিস বানু, তিনি ছিলেন পাকিস্তান উইমেন অ্যাসোসিয়েশনের একজন সমন্বয়ক। তারা ওইটাকে রাতারাতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন, উইমেন অ্যাসোসিয়েশনে পরিণত করেন লন্ডনে। আর মিসেস পাশা, যিনি বদরুন্নেসা পাশা, উনি বার্মিংহামের পাকিস্তান উইমেন অ্যাসোসিয়েশনটাকে বাংলাদেশে উইমেন অ্যাসোসিয়েশন করেন। তো এগুলো একটা করে হাব বা কেন্দ্র তৈরি হয়। আর আমি যে নটিং হিল গেটে যে বাড়িটাতে থাকতাম, বাংলাদেশ সেন্টার এখন তার নাম, তখনও ছিল, ওখানে আবু সাইদ চৌধুরী তার অফিস করেন, এবং সমস্ত মানুষ এবং প্রচুর ব্রিটিশ তাদেরকে সমর্থন দিয়েছে। তারা তাদেরকে নানা ধরনের লিফলেট দিয়ে, প্রিন্ট করে, তারপরে বিবৃতি দিয়ে, এটা আপনার যে মাইদুল হাসান, প্রফেসর রেহমান সোবহানের বাংলাদেশের অভ্যুদয় একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, এই বইটা তো খানিকটা আছে, আরো অনেকগুলো বই আছে। এবং প্রফেসর রেহমান সোবহান কিন্তু যখন 71-এর পরে, মানে 25 মার্চের পরে দিল্লিতে চলে গেলেন আগরতলা হয়ে, অমর্ত্য সেনের বাসায় আশ্রয় নিলেন তিনি এবং অর্থনীতিবিদ নুরুল ইসলাম, পরে তাজউদ্দিন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম আসলেন। তারপরে রেহমান সোবহান বিশেষ প্রতিনিধি হিসেবে ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে, কানাডায় এবং ইউরোপের বেশ কয়েকটা দেশে প্রচারণা এবং সরকারি পর্যায়ে লবিং করেন। তো ব্রিটেনের বাঙালিদের অবদানটা অনেক বড় এবং ব্যাপকভাবে হয়েছিল। তারপরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। জি জি, অসংখ্য ধন্যবাদ। এবং আপনি ব্রিটেনের কথা বলতে যে যেই বাসাটির কথা বললেন যে বাংলাদেশ সেন্টার, সেখানে আমারও থাকবার সুযোগ হয়েছিল। সে এই বাসাটির একটি বড় ভূমিকা আছে ওই সময়।
জনগণকে আমি আরেকটু যোগ করতে পারি, 1984 সালে 21 ফেব্রুয়ারি উদযাপনের সময় ওখানকার হাই কমিশন থেকে বললো যে সবাই হাই কমিশনার 21 ফেব্রুয়ারি ফুল দিতে যায় কাগজের তৈরি শহীদ মিনারে। তা আমার আবার এসএসসি তে কাঠের কাজ একটা বিষয় ছিল, তা আমি বললাম উপ হাই কমিশনার ছিলেন মহিউদ্দিন আহমেদ, ওই যে আপনার রাজিউদ্দিন আহমেদের ভাই, তো ওনাকে, উনি আমার বনানীর আমাদের প্রতিবেশী, আমি মামা বলে রাখতাম, বললাম যে আমাকে যদি একটু ফান্ড দেন আমি নিজে কাঠ কেটে বানাতে পারি। তার মাত্র 50 পাউন্ড বরাদ্দ করেছিল আপনার কাঠ কেনার জন্য, আপনার ছেনি কেনার জন্য। আমি তাই দিয়ে আমিনুল হক বাদশাহ, যিনি বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি, মুক্তিযুদ্ধ সরকারের অন্যতম ভূমিকা পালন করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমন্বয়ক ছিলেন, তিনি তখন ব্রিটেনে থাকেন, তিনি একজন ট্রাস্টি কিন্তু বাংলাদেশের সেন্টারের 40 জন ট্রাস্টির মধ্যে 20 জনেরও বেশি ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করেছেন। তারা আমাকে বললেন ঠিক আছে তুমি পারলে করো, আমি বাংলাদেশের শহীদ মিনারের আদলে 3 স্তম্ভ বিশিষ্ট একটা রেপ্লিকা তৈরি করি, সেটা আজও আছে, আমি বছর দুয়েক আগেও দেখে এসেছি, যদি অবহেলায় পড়ে আছে দেখলাম, বাট ওটাই ছিল তখন। এখন আলতাবাড়ি পার্কে শহীদ মিনার হয়েছে স্থায়ীভাবে আমাদের মতে, কিন্তু তখন ব্রিটেনে ছিল প্রথম শহীদ মিনার, ওখানে ফুল দিয়েছিলেন হাই কমিশনার। Welcome to N. Jahan Legal Professional Corporation. At N. Jahan Legal Professional Corporation, we take the time to understand your concerns and find the best possible path going forward. অসংখ্য ধন্যবাদ সৈকত রুশদী। মুস্তাফা ভাই, আপনার কাছে যদি আবার আসি, আপনি আমাদেরকে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় কানাডার অবস্থানটা কেমন ছিল, খুব পরিষ্কার ছিল না, খুব স্পষ্ট ছিল না, তারা পজিশন পেপার তৈরি করছেন, বোঝার চেষ্টা করছেন, তথ্য পাচ্ছেন না, কিন্তু জনগণ, সেটি হচ্ছে সরকারি অবস্থা, কিন্তু কানাডার জনগণের দিক থেকে কোনো রকমের সমর্থন ছিল কিনা, কিংবা তাদের মতামত ওই সময় গণমাধ্যমে কিভাবে প্রতিফলিত হয়েছে বা হচ্ছিল, এই বিষয়ে কি কোনো ধারণা আছে আপনার, বা আপনার বইয়ে? আমি একটা সম্পূরক প্রশ্ন করি এর সাথে, কারণ আমি ওই যেহেতু উল্লেখ করেছেন মোস্তফা ভাই, তখন যে 1970-71 সালে 69 থেকে 71 পর্যন্ত কুইবেক স্বাধীনতার জন্য যে একটা সশস্ত্র প্রায় আন্দোলন করেছিল, সেটা তাদের মনের মধ্যে ভীষণভাবে রেখাপাত করেছিল কানাডিয়ানদের, যে এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়া যাবে না, সেটা কেমন আলোকপাত করেছিল সেটা একটু সেটার জন্য কানাডার একটা ভয় ছিল। তার আগে একটু আগে পিছিয়ে যায়, 60-এর দশকে যখন বায়াফ্রাতে যখন স্বাধীনতা চাচ্ছিল, কানাডিয়ান সরকার যায় নাই, কানাডা একদমই যায় নাই, সেজন্য চার্চের গ্রুপটা খুব নিন্দা করেছে কানাডাকে, হ্যাঁ বলছে যে তোমরা যাও না, সেজন্য কানাডা একটু সেন্সিটিভ, সেজন্য খুব কেয়ারফুল ছিল, ভেরি কেয়ারফুল। এবং 70 সালে যখন FLQ ক্রাইসিস হলো এবং ব্রিটিশ ইয়েকে যখন কিডন্যাপ করে নিয়ে গেল, কুবেকের মিনিস্টারকে মেরে ফেললো, মার্ডার, তখন কানাডার পজিশন খুবই স্ট্রং ছিল এবং কানাডা কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করেনি, তখন মাত্র 6 মাস হয়েছে। সেই সময় পরিপ্রেক্ষিতে ওরা কখনো কোনো সেপারেশন মুভমেন্ট করে না, ওয়েদার নট সেপারেশন মুভমেন্ট, কিন্তু তখন তারা ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলো, তখন ট্রুডো চিঠি দেওয়া শুরু করলেন ইন্দিরা গান্ধীর কাছে এবং ইয়াহিয়া খানের কাছে, বললেন যে হোয়াট এভার ইউ গাইজ ওয়ান্ট, আপনারা রেস্ট্রেইন করেন, এক্সারসাইজ রেস্ট্রেইন এন্ড লেটস সি আমরা কি করি। তখন ইউনাইটেড নেশনসে পাঠানোর সুযোগ চেষ্টা করলো। এদিকে কানাডীয় পাবলিকরা জানতে চাচ্ছে, they want to know, খবরের কাগজে গেলে দেখা যায় ডেইলি স্টার না, তখন যেটা ছিল গ্লোব এন্ড মেইল, টরন্টো টাইমস, টরন্টো টেলিগ্রাম নামে একটা কাগজ ছিল, টরন্টো স্টার ছিল, অটোয়া সিটিজেন, অটোয়া জার্নাল, প্রত্যেকটা কাগজে কানাডিয়ানরা চিঠি লিখছে, কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং, উই ওয়ান্ট টু নো। দ্যাট ইজ থ্রু দ্য এডিটর কলম, আমি আমার বইয়ে কয়েকটা পাতা দিয়েছি। দ্যাট ইজ থ্রু এডিটর কলমে দেখা যায় যে কানাডিয়ানরা নাম দেখলে দেখা যায় যে মেইন স্ট্রিম মিডিয়া লিখছে হোয়াটস হ্যাপেনিং, আর বাংলাদেশিরা তো লিখছে বা ইন্ডিয়ানরা লিখছে কি হচ্ছে কি না। অথেন্টিক ইনফরমেশনটা ছিল না, এখন যেমন সবকিছু পাওয়া যায় অথেন্টিক গুগলস করে পাওয়া যায়, ছিল না, এবার ছিল। তবে কিছু কিছু ইনফরমেশন ফিল্টার সরকারের কাছে আসলো, টেলিক্সটা এটা তো ক্লাসিফাইড ইনফরমেশন, এটা ওইভাবেই রাখা একটা ডিসিশনের জন্য। যেমন অনেকগুলো আমি এখন তো ডিক্লাসিফাইড হয়েছে ইনফরমেশন গুলো, এখন আমি অ্যাক্সেস করতে পেরেছি, 30 ইয়ার্স ওভার হয়ে গেছে, তো সেখানে লিখছে মিনিস্টারের কাছে, দিস ইজ for your information, not for public consumption. In other words, পাবলিকের কাছে বলবেন না, আপনি আপনার
অবগতির জন্য বলা হচ্ছে, এরকম দেখা যাচ্ছে অনেক অবস্থা। তো পাবলিকরা ধারণা ছিল যে হোয়াট এভার দে ডু, একটা দেশ ভাঙা উচিত না। ইলেকশন আসছে, ইলেকশন এস্টাবলিশ হোক, গণতন্ত্র এস্টাবলিশ হোক। পাকিস্তান চেষ্টা করছে গণতন্ত্র আনার জন্য, ইলেকশন দিয়েছে, গণতন্ত্র যিনি ক্ষমতায় আসার কথা তাকে যেন ক্ষমতা দেওয়া হয়, এই স্ট্র্যাটেজিটা ছিল ওপেনলি। এবং ক্যানাডিয়ানরা ওয়েদার বাংলাদেশ স্বাধীন হোক না হোক, দে রিয়েলি ডোন্ট কেয়ার, দে ওয়ান্ট ডেমোক্রেসি টু বি এস্টাবলিশড। মানে একজন হোয়াইট ক্যানাডিয়ান ছিল এটা। আবার ক্যানাডিয়ানদের মধ্যে তো বিভিন্ন লোক ছিল যারা ইন্ডো ক্যানাডিয়ান, ইন্ডিয়ান যারা, তারা রাইট ওয়ে ইয়েকে বাংলাদেশ মুভমেন্টকে সাপোর্ট করেছে এবং বলছে বাংলাদেশ স্বাধীন হবে। সেখানে ছিল বাংলাদেশিরা। আচ্ছা, বাংলাদেশিদের মধ্যেও, বাংলাদেশ মানে পুরো পাকিস্তানি বাঙালিদের মধ্যে কিছু লোক ছিল কানাডাতে বা অটোতে ছিল যারা সাপোর্ট করতো বঙ্গবন্ধুকে, কিন্তু উইথিন দ্য ফ্রেমওয়ার্ক অফ পাকিস্তান, ওই একই, নট নেসেসারিলি যে আর একটা আলাদা একটা দেশ। তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট করলো কি, ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাডভান্টেজ ছিল ইন্ডিয়ান হাই কমিশনার, যেমন ওখানে ওরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্দিরা গান্ধী বলছে যে স্পেন্ড মানি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু ক্যাম্পেইন। তখন ওদের তো অন্য দেশের ব্যাপারে ইনভলভ হওয়া উচিত না ডিপ্লোমেটদের, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার যেমন আমাদের বাংলাদেশি যারা একটা কিছু ফ্লায়ার প্রিপেয়ার করেছে, ওটা ওরা প্রিন্ট করতে দিত, তখন স্টাইল কপিস হতো, তখন দিত, সবকিছু করেছে যা কিছু। এবং ইন্ডিয়ান হাই কমিশন থেকে হাই কমিশনার যে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিচ্ছেন এবং হোয়াটস গোয়িং অন, দুইটা ভিডিও ছিল, ওদের ডকুমেন্টারি ছিল। একটা হলো ইন্ডিয়াতে ব্রিটিশ করতে গেছিলেন ট্রুডো 71-এ জানুয়ারিতে গিয়েছিলেন ইন্ডিয়া এবং পাকিস্তান, তো ইন্ডিয়ান ওটা দেখাতো। তখন রেফিউজি ক্যাম্পে কি হচ্ছে কিনা ওগুলো দেখা মানুষের ইয়ে আনার চেষ্টা করতো, সিম্পেথি, ক্যানাডিয়ানদের সিম্পেথি। ইন্ডিয়ান গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্টে এরকম কিছু ছিল না। পাকিস্তান গভর্নমেন্ট তো কানাডা দেখলো যে এরা পাচ্ছে না, তো কানাডা ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট, তো কানাডা একটা ডেলিগেশন পাঠালো, 3 জনের ডেলিগেশন, ব্রিটিশ ডেলিগেশন দিয়েছিল। জুন মাসে 3 জন ডেলিগেটস দিয়েছিলেন ফ্রম 3টে পার্টি, লিবারেল, কনসারভেটিভ এবং এনডিপি, 3 জনের পার্টিতে লিবারেল। ওরা এসে ওরা অনেক কিছু দিয়েছে। ওরা যারা অবাঙালি তাদের গ্রুপের সাথে দেখা করেছে, কিভাবে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে মার্চের 1 তারিখ থেকে মার্চের 25 তারিখ পর্যন্ত, সেটার একটা প্রেজেন্টেশন আছে। তারপরে ওরা নিজের চোখে দেখেছে পাদ্রী শেখপুর, যেখানে হলি ক্রস ফাদাররা থাকে, ওরিয়েন্টাল কলেজ, ওখানে গিয়েছিলেন। ইয়ের সাথে, ফিকা খানের সাথে দেখা করেছে হাই কমিশনার। হাই কমিশনার সে একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট থেকে আমি কপি দিয়েছি। ওরা বলছে যে কিভাবে হচ্ছে, তোরা গণহত্যা এসব ওয়ার্ড ইউজ করে নাই, ওরা বলছে পিপল ওয়ার কিল্ড, ব্লাড বাথ হচ্ছে, এরকম কথা। ওরা ওয়ার্ড ইউজের ব্যাপারে ভেরি সফট ছিল, ভেরি কেয়ারফুল ছিল, সফটওয়্যার ওয়ার্ড ইউজ করেছে সবসময় দেখা যায়। যাই হোক, ওরা রেকমেন্ডেশন দিচ্ছিল 4টা, যে টাকা আরো বাড়িয়ে দেওয়া হোক, অনেক টাকা দেওয়া হোক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, এবং একটা সমঝোতায় আসা উচিত। ইন্ডিয়া তখন ইন্ডিয়াকে বলছে যে সমঝোতায় আসো এবং পাওয়ার শুড বি ট্রান্সফার্ড টু দ্য লিডার অফ দ্য মেজরিটি, অর্থাৎ বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা দেয়। এটা কানাডার পজিশন, অফিসিয়াল পজিশন। আচ্ছা, তারপরে ওরা করছে কি, ওনারা বলছে যেহেতু ওরা গভর্নমেন্টের ডেলিগেটস, দে হ্যাভ টু টো দ্য গভর্নমেন্ট লাইন, পার্টি লাইন। তো বলছে যে আমরা পার্টি লাইন দিচ্ছি। হাউএভার মিডিয়া জিজ্ঞেস করে, বলছে আমি এজ এন ইন্ডিপেন্ডেন্ট, আমি আই ক্যান সে হোয়াটএভার আই ওয়ান্ট, কিন্তু দিস ইজ আওয়ার পার্টি লাইন, দিস ইজ দ্য রেকমেন্ডেশন। So the recommendations are within the framework of Pakistan, power transfer করা হোক। কিন্তু মুস্তফা ভাই, বাংলাদেশের পক্ষে স্পষ্ট কথা বলতে শুরু করলো কখন? স্বাধীনতার আগ পর্যন্ত নয়, কখনোই না। যেদিন ফার্স্ট ডিসেম্বরের 15 তারিখে, 16 তারিখের আগের দিন প্রথম বাংলাদেশ শব্দটা উঠেছে, প্রথমবার ডিবেটে। এর আগে ওরা বলতো ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে যে অবস্থা হচ্ছে, এটা তো ওরা ইস্ট পাকিস্তানে যে কিলিংস হচ্ছে, মাস কিলিংস, গণহত্যা শব্দটা কখনো ইউজ করে না, মাস কিলিংস বলেছে, এরকম। দে আর ভেরি কেয়ারফুল। কারণ আছে, কারণটা আমি বলি। কারণটা হলো, প্রথম কারণ, পাকিস্তানের সাথে কানাডা তো সিনিয়র মেম্বার অফ দ্য কমনওয়েলথ, ওরা ইন্ডিয়া এবং পাকিস্তানকে দুইটা কমনওয়েলথ সিস্টার হিসেবে দেখে, and their seniors, 2 sisters, and they shouldn't be fighting. এটা হলো ফ্রেন্ডশিপ টু অল এন্ড ম্যারেজ টু নান, এটা একটা ইয়ে, এবং ওরা সবার সাথে একই ধরনের সম্পর্ক রাখবে, এটাই ছিল। তো এই বেসিসে ওরা কমনওয়েলথের যে সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি ছিলেন আর্নল্ড স্মিথ, উনিও কানাডীয়। তো উনি যে অনেক চেষ্টা করেছেন, তা ওদের চেষ্টাটা অলওয়েজ এফোর্ট যে সমঝোতা করা। তখন কিছু ক্রিটিক্সরা বলছিল যে আপনারা ব্রেইন হচ্ছে, কোনো ওয়েস্টিং ইউর টাইম, এনার্জি ওয়েস্ট হচ্ছে প্রচুর। হ্যাঁ, ইউ আর রং ট্রি কে তোমরা বার্কিং দ্য রং ট্রি, বার্কিং অফ দ্য রং ট্রি, ওয়েস্ট অফ টাইম।
কিন্তু ওরা বলছে যে ইটস নট ভেরি প্র্যাকটিক্যাল। কিছু কিছু লোক বলছে ইটস নট ভেরি প্র্যাকটিক্যাল। ওরা এখনো বলছে যে তোমরা সমঝোতা হতে পারে। মিচেল শার্প as late as November উনি বলছে যে একটা কিছু করা যায় না, এরকম মিডিয়া বলছে যে না হবে না, এটা কখন মিডিয়া পুরস্কার হয়ে গেছে, ইটস নট পসিবল। এবং ক্যানাডিয়ান হাই কমিশনার ইভেন এই এপ্রিল মাসে পাকিস্তান থেকে লিখেছে পাকিস্তান ইজ গন, পাকিস্তান ইজ বেরিড। ওই যে ট্রুডো তাজউদ্দিন যে কথাটা বলছে পাকিস্তান ইজ বেরিড, এই কথা উনিও বলছে পাকিস্তান ইজ ডেড as far as I can see, it will never be one country. এটা এপ্রিল মাসে ভবিষ্যৎবাণী করেছে কানাডিয়ান হাই কমিশনার। কিন্তু কানাডীয় সরকার এই জিনিসটা আমলে নেয় নাই, নিতে চায়নি। বিকজ আরেকটা যেটা করতে চাচ্ছিল যে ইয়েকে রাগান্বিত করতে চায় না, ট্রুডো নিক্সনকে করতে চায় না, কারণ এজাহারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল পাকিস্তানে। 1970 সালে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিক্রি করেছে, গুড ফ্রেন্ডস, অনেক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিক্রি করেছে এবং পাকিস্তানকে অনেক কিছুতে ড্যাম নেই, অনেক টাকা পয়সা দিয়েছে। বিরাট ফ্রেন্ডশিপ, অনেক বছরের ফ্রেন্ডশিপ। সেই ফ্রেন্ডশিপটা ওরা যাতে নষ্ট করে, ট্রুডো ওয়াজ ভেরি সেন্সিটিভ, পাকিস্তানের প্রেসিডেন্ট, তো ওনাকে রাগান্বিত করতে চায়, সেজন্য ওরা এইভাবে সফটওয়্যার নিয়ে নিচ্ছিল এবং ইটস ভেরি অবস্টিনেট। ফ্রেন্ডশিপ পাশে ধ্বংস হয়ে যায় সেটা। আর নিক্সনকেও খুব কেয়ারফুল, নিক্সনের সঙ্গে গিয়ে তখন যখন গ্রহণ চেষ্টা করলো এবং ওদের ফরেন পলিসি বারবার রিভিউ করছে, ফরেন পলিসি নতুন হয়েছে 70 ফরেন পলিসি ডেভেলপ করেছে। এটা হলো নন ইন্টারভেনশন ইন দি ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ পাকিস্তান, ইন ইন্ডিয়ান অ্যাফেয়ার্স অফ এনি কান্ট্রি। তো নন ইন্টারভেনশন অর্থাৎ কখনো ইন্টারভিউ করতে পারবে না ইন্টারনাল অ্যাফেয়ার্স, ওয়েদার অর নট এটা ইন্টারনাল অ্যাফেয়ার। এটা নিয়ে অনেক ডিবেট করেছে, ওরা প্রমাণ করে দিয়েছে একসময় যে ইন্টারনাল না। পার্টিকুলারলি যখন অনেক পাকিস্তান থেকে যখন ওয়ার্ল্ড রিভিউ যখন আসলো, তখন ওই যে অ্যান্থনি মাসকারনাসের বইটা থেকে বা রিপোর্ট যখন বেরোলো, তখন দেখা গেল যে ইট ইজ নো লঙ্গার ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইটস অ্যান এক্সটার্নাল। কানাডীয় একজন রিপোর্টার গিয়েছিল ইন্ডিয়াতে ছদ্মবেশে যে ঢুকেছিল রেফিউজি ক্যাম্পে, তখন এসে বলছে যে অবস্থা খুবই করুণ, এটা হচ্ছে গণহত্যা হচ্ছে, ওখানে আসছে, কিন্তু গভর্নমেন্ট এদিকে যায় না। গভর্নমেন্ট পজিশন ছিল অলরেডি সবসময় ট্রুডোর কাছে, ইয়ের কাছে চিঠি লিখছে, ইয়ে খানের কাছে, ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরা গান্ধীর কাছে অনেকগুলো চিঠি আছে, দুজনের কাছে লিখছে, আমি এগুলো সব কোট করছি, একটা চ্যাপ্টারই আছে কিভাবে চেষ্টা করছে। কিন্তু ক্রিটিক্সরা বলছে, লিবারাল এমপিরাও বলছে যে ইউ আর ওয়েস্টিং ইউর এনার্জি, it's not possible, you're not very practical, it's not very practical। কিন্তু ওরা শোনেন, কানাডার এই পজিশনে ছিল, এটাই করে গেছে। এবং only time কানাডা নিজস্ব একটা পজিশন নিতে পেরেছে ইজ দ্য জুন মাসে পদ্মা নামে একটা জাহাজ আছে, পদ্মা জাহাজটা মেরিল্যান্ড থেকে আসছিল, সেখানে গোপনে অনেক অস্ত্র পাঠাচ্ছিল নিক্সন। এবং নিক্সন তার আগে কংগ্রেসে বলেছেন যে আমরা কোনো অস্ত্র পাঠাচ্ছি না, যেগুলো পাঠাচ্ছি এগুলো সাপ্লিমেন্টারি কিন্তু দেখা যাচ্ছে মেইন অস্ত্র পাঠাচ্ছে, প্রচুর পুরো জাহাজটা আসছে। তখন কানাডিয়ানরা খবর পেয়েছে এবং বাঙালি কানাডিয়ান যারা আছে অঞ্চলের কিছু, তারা একটা একক ভূমিকা নিয়ে আরো কিছু লোকজন নিয়ে তারা ওখানে গিয়েছে। কিন্তু একটা সময় তো নিক্সন ওই অফিসিয়ালি কিসিঞ্জারকে সম্ভবত আমেরিকা চায়নাতে পাঠিয়েছে, পাকিস্তানে পাঠিয়েছে, সেটা টুয়ার্ডস দ্য এন্ড জন্য ওটা একটা ব্যাপার ছিল আলাদা। সেটা হলো চীনের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে চেষ্টা করছিল, পাকিস্তান এখানে দুতিয়ালি করছিল এবং তখন পাকিস্তানের যে খাজা মোহাম্মদ কায়সার রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশি, তখন মানে চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত, তার মাধ্যমে কিসিঞ্জার গোপনে 4 দিনের জন্য চীনে গিয়েছিল জুলাই মাসে, জুন মাসে। আমি যেটা বলছি জুন মাসে ইনটেন্ডেড ছিল পাকিস্তানের প্রতি আমেরিকা। জুন মাসে হয়েছে কি, জুন মাসে তখন ট্রুডো দে রিভিউড देयर পলিসি এবং পলিসিতে লেখা আছে যে ওরা 65 ওয়ারের পরেই অ্যাকচুয়ালি ব্যান করে দিয়েছে, কারণ তারা বিক্রি করছিল না অস্ত্র, পরিষ্কার। কিন্তু দেয়ার ওয়াজ সাম কনফিউশন। যাই হোক, তখন ট্রুডো সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে যে সবকিছু নামাও, ও জাহাজ থেকে এভরিথিং নামাচ্ছে। এটা কোন পোর্টে, মোস্তফা ভাই, কোন পোর্টে ছিল এটা? মন্ট্রিয়াল পোর্টে। আচ্ছা, মন্ট্রিয়ালে। তারপর এই প্লেনকে জাহাজকে বাল্টিমোর পাঠিয়ে দিয়েছে ফেরত। এটা বিরাট ইস্যু। তখন তো ট্রুডো রাগান্বিত ফোন করেছে নিক্সন, এগুলো সব খবরের কাগজে আছে।
তখন ওরা বলছে যেটা আবার টরন্টো থেকে ডেমনস্ট্রেশন আসছে, এখানে বাংলাদেশি ডেমনস্ট্রেশন যে যেখান থেকে আছে সে বাস লোডস অফ পিপল এসে দেখা করেছে কানাডা থেকে গভীর। তখন ট্রুডোকে বলছিল যে তুমি এটা করতে পারবে না, নিক্সন বলছিল যে উই আর অ্যালাই, ও বলছে সোভিয়েত, আমরা উই ক্যানট সাপোর্ট ইট, আমাদের কানাডার মাধ্যমে এটা যেতে পারবে না। তো এটা দ্যাট ওয়াজ আ স্ট্রং পজিশন, এটা নিতে সম্ভব হয়েছিল। তো এটার জন্য কানাডাকে অনেক করা যায়, কমেন্ট করা যায়, প্রশংসা করা যায়, এবং বলা যায় যে যখনই সুযোগ হয়েছে তখন করেছে। এবং সুযোগের আরো কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ওয়ার্ল্ড ব্যাংকে যখন টাকা পয়সা কত কে দেবে সেটা নিয়ে কানাডার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে, বাংলাদেশে পূর্ব পাকিস্তানে পাঠিয়েছে, সেটা নিয়ে এসে রিপোর্ট দিয়েছে, সেখানে অনেক লবিং করেছে, অনেক কিছু করেছে সেই সময়। তারপরে যে বললাম যে ওই যে ডেলিগেশন পাঠিয়েছিল, সচক্ষে দেখে এসে নিয়ে আসে, অ্যাভেলেবল যে কোনো সময় পাওয়া যায়, এগুলো করেছে। তারপর কানাডা আবার করেছে, যেহেতু গভর্নমেন্টের লেভেলে নন ইন্টারভেনশন পলিসি কিছু করতে পারে না, তখন এনজিও কে বলেছে যে তোমরা করো, তোমরা যা পারো। আবার এনজিও তে তো লিমিটেড, এনজিও তো আবার অ্যাপলিটিক্যাল, দে ক্যানট বি পলিটিক্যাল, অবভিয়াসলি দে আর নন পলিটিক্যাল। স্টিল ওদেরকে প্রচুর টাকা দিয়েছে। তখন যে এনজিও অফিসার যিনি ছিলেন, যে সিগাতে যেখানের মাধ্যমে টাকাটা দেয়া হতো, they were very open, they were given actually signals যে go ahead and allocate money. তখন ওই যে World Vision Canada, Care Canada, Oxfam Canada, তারপর Salvation Army, যতগুলো অর্গানাইজেশন আছে, রেড ক্রস, সবাইকে প্রচুর টাকা দিয়েছে। আমার বই আমি পুরো হিসাব দিয়ে দিয়েছি কত টাকা দিয়েছে। এটিও তো একটা বড় সাপোর্ট। এটাই প্রমাণ করছে। আমিও আমার বই একটা চ্যাপ্টারে দিচ্ছি কি কি করেছে within the limitations, constraints এর মধ্যে কি কি কানাডা করতে পেরেছে এবং কি কি করতে পারে না, এর কেন পারে না সেটাই। তো কানাডা অ্যাকচুয়ালি ফুললি সাপোর্ট করেছে বাংলাদেশকে, কিন্তু টেকনিক্যালি করতে পারে না। অনেক ব্যাপার আছে না, দেখে না ডু ইট, এই জিনিসটা করতে চায় না, কারণ পলিসি ডাজন্ট অ্যালাউ। সেজন্য ওরা এনজিও কে দিয়েছে, এনজিওরা করেছে। তারপর চার্চ গ্রুপে পয়সা তাদেরকে সবকিছু দিয়ে দিয়েছে, যত গভর্নমেন্ট ফ্যাসিলিটিস দিয়েছে তারা ফান্ড রেজ করেছে, এনকারেজ করেছে পাবলিককে ফান্ড রেজ করা। এবং এখানে আবার আরেকটা ট্রিকি আর জিনিস, পাবলিকের মধ্যে পাবলিকরা তিন ভাগে বিভক্ত ছিল। একটা পাবলিক হলো হোয়াইট ক্যানাডিয়ান, যেটা আমি বলছি মেইন স্ট্রিম পাবলিক। অল দে নো ইজ দ্যাট ওখানে মানুষ কিলিং হচ্ছে, ইট শুড বি স্টপ, ডেমোক্রেসি শুড কাম, এটা একটা পজিশন। আর ইন্ডো ক্যানাডিয়ান যারা, তারা বলছে যে না, এই দেশ ভাগ হবে, বাংলাদেশ স্বাধীন হবে। পাকিস্তানি যারা, তারা বলছে যে না, মিলিটারি ডিক্টেটর নেসেসারি এন্ড হি শুড পারপেচুয়েট মিলিটারি রুল। এই তিনটা। বাঙালি যারা আছে, বাঙালিরা ইন্ডিয়ার সাথে বলছে না। তো সেজন্য পাবলিকের মধ্যে তিনটা সেগমেন্ট পাবলিক আছে। আর গ্রেট পাবলিক যদি জিজ্ঞেস করা হয়, আমি অনেকে জিজ্ঞেস করেছি, ইন্টারভিউ নিয়েছি, ওরা বলছে we really didn't care, we just wanted this to be stopped and democracy should be established, whether you call it Bangladesh or whether you call it Pakistan, it makes no difference to me. এইভাবে ওরা দেখেছে মেইন স্ট্রিম কমিউনিটি। ফাইনালি অর্থাৎ সৈকতটা ইন্টারেস্টিং বিকজ লন্ডনে যে হাজার হাজার বাংলাদেশি আছে, so it is different, and লন্ডনের লোকরা, British people are more familiar with Indians and there is a passion for Canadian are familiar না, Canadian যারা গিয়েছে সিরিয়ার মাধ্যমে, তারা nobody knows বাংলাদেশ কোথায়, কোনো আইডিয়া ছিল না। এগুলো যখন ফ্লাড হলো, টর্নেডো হওয়ার পরে 70-তে ডিসেম্বরে মানুষ প্রথমবার মতো জানতে চাইলো যে ওয়ে ইজ লোকেটেড। প্রথমত কানাডা থেকে অনেক দূরবর্তী একটা দেশ, সাংস্কৃতিক যোগাযোগও ছিল না। তার চেয়ে বড় কথা, কানাডার অভ্যন্তরও কোনো চাপ ছিল না, যেটা ব্রিটেনে ছিল বা যুক্তরাষ্ট্রে ছিল। তারপরেও কানাডা, বিশেষ করে পিয়েরে ট্রুডোর ব্যক্তিগত অনুভূতি থেকে এবং অল্প কিছু মানুষের চাপে আন্দোলন এটা করেছে। তবে আমাদের দেশ বিজয়ী হওয়ার পরে দেখেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 4 এপ্রিল 1972-এ, কিন্তু কানাডা মাত্র ফেব্রুয়ারি মাসের 14 তারিখে স্বীকৃতি দিয়েছে, অনেক আগে ভাগে দিচ্ছে। এটা নিয়ে আমি বলি, এখানে আমি একটা দেখানোর চেষ্টা করছি যে কানাডার ফরেন কনস্ট্রেইনটস যখন ছিল, তখন কানাডার আচরণটা কি ছিল, যখন বাংলাদেশ হয়ে গেল, যে স্বাধীন হয়ে গেল, তারপরে কানাডা যেহেতু কোনো কনস্ট্রেইনটস ছিল না, কি করলো দেখা যায় উইথিন 8 উইকস, লেস দেন 8 উইকস ওরা রেকগনাইজ করছে, বাংলাদেশে রেকগনাইজ করে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে। সিডার যেসব লোক পাকিস্তানে ছিলেন, ওখান থেকে অনেকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। তখন ওই যে ব্যাংককে একটা অস্থায়ী করেছিল। আবার কানাডিয়ান হাই কমিশনার চিঠি লিখেছে ট্রুডোর কাছে, বলছে যে আমরা মনে করি যে বাংলাদেশের যে কানাডিয়ান হাই কমিশন যেটা হবে, সেটার জন্য ইন্ডিয়ার সাথে যেন আমরা কিছু ডিল না করি, আমরা আমাদের দিয়ে ব্যাংককে দেই, কারণ একটা পারসেপশন আছে ইন্ডিয়া স্বাধীন করেছে, ইন্ডিয়া স্বাধীনতা
ইন্ডিয়া হয়ে যাবে ইন্ডিয়া, সেই জন্য আমরা এখান থেকে করবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ভেরি চ্যালেঞ্জ। এবং আরেকটা চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে রেকগনাইজ করার আগে যে আমরা একটা চ্যাপ্টারই আছে আমরা খালি রেকগনিশনের উপরে, আর্লি না লেট, কখন করবো, দে ডোন্ট ওয়ান্ট টু বি টু লেট। মানে সব দেশ, কমনওয়েলথ কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো একজনকে করতে চাচ্ছে, কানাডা পিছনে পড়ে যাচ্ছে, বলছে আমরা অনেক পিছায় পড়ছি, তখন বলছে না আমরা যৌথভাবে করবো। তাহলে অন্যান্য কমনওয়েলথ কান্ট্রি, নিউজিল্যান্ড কি করছে, অস্ট্রেলিয়া কি করছে, আমরা একসাথে করি। তখন ওই লেখালেখি হচ্ছে এবং ওই ভেরি ইন্টারেস্টিং ইয়ের কাছে লিখছে, জিজ্ঞেস করছে আমরা করতে চাই, তোমরা এই দিন রাজি আছো নাকি? তখন আর্মি বলছে যে না, যতদিন পর্যন্ত ইন্ডিয়ান আর্মি থাকবে ততদিন আমরা করতে পারবো না, বিকজ ইন্ডিয়ান আর্মি থাকলে আমরা জানি না কখন যাবে কিনা, আমরা একটা নিশ্চয়তা চাই। তখন বলা হচ্ছে যে তারা মার্চ মাসের 26 তারিখে এবং যেটা অর্ডার দিয়েছিলেন চলে যাবে। তখন বলছি না, এটা প্রমাণ চাই। বলে সোফার কতজন গেছে আর ওদের ওয়ার্ক প্ল্যান আমরা কবে কবে যাচ্ছে, ওইটা আমরা চাই। তো ক্যানাডা ওইটা নিয়েছে, নিয়ে দেখা যাচ্ছে যে তারপরে আবার বলছে এক জায়গায় যে আমরা সব আর্মিকে যদি ফেরত পাঠিয়ে দিই তাহলে দেশের অবস্থা খারাপ হতে পারে। কিন্তু এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আর্মিটা আছে, বাংলাদেশের রিকোয়েস্টই আছে কিছু আর্মি থাকা দরকার, কারণ এখনো বাংলাদেশে আর্মি ইয়ে হয় নাই, ঠিক মতো কাজ করতে পারছে না, সো দরকার। তো এইগুলা কারণে প্রচুর কেয়ারফুলি মুভ করেছে রেকগনিশন পরে। তারপর রেকগনিশন করার পর জিজ্ঞেস করছে আমরা কি কি করতে হবে, হাইকমিশন থেকে জিজ্ঞেস করছে, সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করেছি কি কি, রিবিল্ডিং বাংলাদেশ, এখানে প্রচুর কাজ করেছে এবং অনেক টাকা দিয়েছে এই সময়। আমার কাছে টাকা ফিগারটা পুরো আছে। দেন আরো দুটো কাজ করেছে যেটা কানাডা দেখা যাচ্ছে খুব খুব ভালোভাবে কাজ করেছে। একটা হলো কমনওয়েলথের মেম্বার করার জন্য, যেহেতু সিনিয়র মেম্বার প্রতিবাদ সত্ত্বেও, হ্যাঁ পাঁচজনের প্রতিবাদ সত্ত্বেও প্রতিবাদ। আচ্ছা, ওইখানে যেমন ইয়ে আর্নল্ড স্মিথ, হু ইজ এ কানাডিয়ান, উনি যে সঙ্গে ইন্ডিয়া গেছে, পাকিস্তান গেছে, বিভিন্ন দেশে, নাইজেরিয়াতে গেছে, চেষ্টা করেছে। তখন কিছু কিছু দেশ, দু একটা দেশ নাম মনে করতে পারছি না, ওরা রাজি ছিল না। তোরা বলছে ঠিক আছে, তোরা রাজি থাকো না তো তোরা এটাকে অপোজ করো না, তো উনি রাজি করেছে। আউট অফ 33 কমনওয়েলথ কান্ট্রিজ, প্রায় 28 না 29টা কান্ট্রিকে উনি রাজি করেছিল। যে দু একটা দেশ চায় নাই, ওরা বলছে তোমরা কিছু করো না, অপোজিশন দেওয়ার দরকার নাই, জাস্ট স্টে। তারপরে দিয়ে করিয়েছে এবং কমনওয়েলথ উইথিন মান্থস কমনওয়েলথে মেম্বার হতে। সেম জিনিস ইয়েতে ইউনাইটেড নেশনস মেম্বারশিপ, যার জন্য মিচেল সাহেব চায়নাতে গিয়েছে, চায়না যে মাও জেতুংয়ের সঙ্গে দেখা করেছে, দেখা করে ওদের সঙ্গে ওনার যে কাউন্টার পার্ট তার সাথে দেখা করেছে, দেখা করে তারপর কনভিন্স করেছে কি কি করতে হবে। কানাডা আবার অনেক শর্ত ছিল, কানাডার তো একটা পজিশন, কানাডা বলছি চায়নার অনেক শর্ত ছিল, চায়না যেমন পাকিস্তানের সঙ্গে ইয়ে ছিল এবং বিভিন্ন রকমের স্টোরি ছিল যে চায়না আসবে, কিন্তু কতটুকু ছিল উই ডোন্ট নো। বাট এনিওয়ে, তো ওখানে ডিপ্লোম্যাটিক যে স্কিল ওটা ওখানে প্রমাণিত হয় কানাডা কিভাবে করেছে। এবং কানাডা ওয়াজ হেড অফ ইয়ে পাকিস্তান তখনও যায় নাই, কিন্তু কানাডা আগেই গিয়েছে, তো সেই জন্য কানাডা অনেক বেটার অফ ছিল। কানাডা এই দু তিনটা জিনিস সাংঘাতিক ভাবে করেছে এবং এটা প্রমাণিত হয় যে বাংলাদেশকে ওরা ভালোবাসে, বাংলাদেশকে চেয়েছিল এবং বাংলাদেশকে ওরা চাচ্ছিল, কিন্তু দে রিয়েলি কুডন্ট, বাংলাদেশকে তখন ইয়ে করতে পারে নাই, সমর্থন দিতে পারে নাই, বিকজ কানাডার পলিসি ডাজন্ট অ্যালাউ, ভেরি পরিষ্কার পলিসি। এবং কুবেককে কি হবে, সবসময় একটা কুবেকের রিয়াকশন ছিল, ওদের ভাবে কুবেকরা কি ভাববে, কুবেকরা কি ভাবে। তারপরে একবার ক্যানাডিয়ান পাবলিকরা যখন আসছে বাংলাদেশের, তো কয়েকদিন পর পরই ডেমনস্ট্রেশন করতে পার্লামেন্টে, একবার দেখা গেল যে আর কিছু লিব্রে de Quebec, মানে কুবেক লিবারেট কুবেক, এরকম একটা ফ্রেঞ্চ ছিল, কানাডা ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে এরা কোথেকে আসলো, আবার ওরা চায় না যে এরা আসুক, কিন্তু এরা বলছে যে আমরা সব যারা স্বাধীনতা চায় তাদের সাথে আমরা আছি। ভিয়েতনাম থেকে আরো লোকজন, সেটা আবার নেগেটিভ হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওরা চাচ্ছিল গভর্নমেন্ট বলছে তোমরা করো, অসুবিধা নাই, কিন্তু এই কুবেক, ওরা বলতে যদি কুবেকের স্বাধীনতা নিয়ে ইস্যুটা আসে, তাহলে ওই সময় আবার কুবেকে একটা কনফারেন্স ছিল, কানাডার এনডিপি যে পার্টি আছে ওখানে ওদের লিডারশিপ চেঞ্জ ওখানে হলো, তখন আবার ওরা বলছিল কুবেক যদি স্বাধীনতা চায় তাহলে আমরা বাংলাদেশ, এই ধরনের কথা। এটা যখন মিডিয়াতে আসছে তখন আবার ট্রুডো ভীষণ মিডিয়াতে এগুলো ইউজ করে, তখন অনেক চিঠি লেখা ছিল যে স্বাধীনতা যদি কুবেক চায়, আরো বলছে কুবেক তুমি আটকে রাখতে হবে না, চায়। তখন বলছিল যে কুবেকে কিছু লিডারকে নিয়ে এসে ট্রুডো আমরা বিভিন্ন পজিশনে পাঠিয়েছি, তার আগে যাতে ক্যানাডা টিকে থাকে সেজন্য 1969 অফিসিয়াল অ্যাক্ট যেটা করেছে কানাডা। আগে তো একটা ইংলিশই ছিল, 69 প্রথমবারের মতো বাইলিঙ্গুয়াল কানাডা, বাইলিঙ্গুয়াল অফিসিয়াল অ্যাক্ট, এবং ট্রুডো বলছিলেন যে আমরা দেশ ভাঙবো না, আমরা এখানেই ফ্রেঞ্চ ক্যানাডিয়ানদেরকে এনে, উনি নিজেও ফ্রেঞ্চ ক্যানাডিয়ান, এনে আমরা আরো মিনিস্টার বানাবো, তারা কাজ করবো। তখন দেখা গেল ইট ওয়ার্কস। ট্রুডোর এটাই পলিসি ছিল, আমরা একটা দেশকে ভাঙবো না, এখানে এসে আমরা বড়দের বিগার দেশ চাই।
এই প্রসঙ্গে একটু বলি, 1972 সালে যখন এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি, ভেরি ইন্টারেস্টিং, এটা টোটালি ডিফারেন্ট। রাও ফারমান আলীর বই আছে, রাও ফারমান আলী যখন বলছে, যে বললেন বঙ্গবন্ধুকে বলছিলেন যে আই এম সরি পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, পার্লামেন্ট অধিবেশন বসবে না, তখন বঙ্গবন্ধু জিজ্ঞেস করছে, বই আছে যে আমাকে গিভ মি এ নিউ ডেট, কবে হবে, বলে সাইনে ডায়, কোনো ডেট নাই। তখন উনি নাকি বলেছে, বঙ্গবন্ধু বলছে যে আই এম অ্যাফ্রেড আই উইল নট বি এবল টু কন্ট্রোল মাই পিপল। তখন লিখছেন, রাও ফারমান লিখছে যে তখন আমার কাছে মনে হলো দিস ম্যান wanted to be the prime minister of Pakistan, not just one part of Pakistan. আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলি যে 1972 সালে যখন কমনওয়েলথে বাংলাদেশের সদস্যপদের পক্ষে কানাডা লবিও করে খুব স্ট্রংলি, তখন পাকিস্তান শুধু প্রতিবাদই করে না, বাংলাদেশের সদস্যপদ পাওয়ার পর পাকিস্তান কমনওয়েলথ থেকে বেরিয়ে চলে যায়। এটা 1972 সালেই ঘটেছিল। এবং 1974 সালে যখন জাতিসংঘে বাংলাদেশ সদস্যপদের জন্য আবেদন করে গৃহীত হচ্ছিল, চীন কিন্তু এর আগে একবার ভেটো দিয়েছিল। চীন জাতিসংঘের সদস্য হওয়ার পরে প্রথম ভেটোটা বাংলাদেশের বিরুদ্ধে দিয়েছিল, সদস্যপদ পাওয়ার বিরুদ্ধে। কিন্তু কানাডা স্ট্রংলি লবি করেছিল এবং বাংলাদেশ সদস্যপদ পেয়েছে 1974 সালে জাতিসংঘে। আর 1993 সালে যখন আমি কানাডিয়ান হাই কমিশন ছাড়ি তথ্য কর্মকর্তা পদ থেকে, তখন পর্যন্ত বাংলাদেশকে সাহায্য প্রদানকারী দেশগুলোর মধ্যে, সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে কানাডা ছিল চতুর্থ বৃহত্তম। 1 নম্বর যুক্তরাষ্ট্র, 2 নম্বর জাপান, 3 নম্বর ব্রিটেন, 4 নম্বর কানাডা। এত দূরবর্তী একটি দেশ হয়েও যে কিনা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাতে চায় না, তারপরেও তারা যে আমাদেরকে এত সহায়তা দিয়ে এসেছে বা দিচ্ছে, তার পেছনে তাদের মানবিক বিষয়গুলো বেশি জরুরি ছিল বলে আমি মনে করি। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যেটা আমি মনে ছিল না, সেটা হলো 73 সালে বঙ্গবন্ধু আসছিলেন এখানে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। তখন আমার মনে আছে, তো কালকে তো বিরাট পরিমাণ কাভার হয়েছে, কমনওয়েলথ কনফারেন্স হচ্ছে, এখানে আসছেন। তারপরে উনি অসুস্থ হয়ে গেছিলেন, তো ওনার ডাক্তার নিয়ে আসছিলেন। যাই হোক, তখন কামাল হোসেনও ছিলেন। তখন এটা মথরমলাতে হচ্ছিল, এবং সেখানে ওইখান থেকে গ্রামের মতো, এটা আপনি কেউ জানেন না, কিন্তু বাংলাদেশের নাম শুনেছে। তখন যখন শুনেছে বাংলাদেশের জন্য আসছে, ওই পেপারে দিয়েছে যে তোফায়েল আহমেদ উনি একটা মলে গিয়েছে, মলে তারপর দেখা সবাই ওনাকে দেখাচ্ছে যে হি ইজ দ্য গাই, বলে প্রত্যেক আছে বাংলাদেশ থেকে। তারপরে পরে দেখাচ্ছে উনিকে বিরাট একটা ব্যাগের মধ্যে অনেক গিফট কিনেছে, চকলেট, ক্যান্ডিজ, এটা ওইটা, ছোট ছোট জিনিস, বাচ্চাদের জন্য জুতা, মোজা দিয়েছে গিফট। তারপরে তুমি অবাক হয়ে গেছে, একটু অভিভূত, বলে এগুলা কি, বলে এগুলো তোমাদের জন্য গিফট, আমরা তোমাদের নাম শুনেছি, তোমরা অনেক সাফার করেছো, এরকম কথা। তারপরে হি ওয়েন্ট টু দ্য নেক্সট মল, বলে ওখানে একই জিনিস শুনতে পাচ্ছি, ওদের সিম্পাথেটিক ছিল। 73 কথা বলছি, এই নাম শুনেছে, উনি আসছে বাংলাদেশ থেকে আসছে, উনি ওরা দেখেছিল যে টিভিতে, ওদের মাথায় রয়ে গেছে, স্মৃতিপটে রয়ে গেছে। তখন ওরাই সিম্পাথেটিক, প্রচুর গিফট, এটা তো ছোট আছে কিন্তু কালেক্ট করছে, সেভাবে দিচ্ছে। এটা এই যে সহানুভূতি, এটা একটু প্রশংসনীয়। জি, অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাই। আমরা আশা করি আপনি যে আপনার বইটি যেটি বাজারে আসবে, এর ভেতরে আরো অনেক ডিটেইল আছে, বিস্তারিত হয়তো আমরা জানতে পারবো। তবে আজকের, জি অসংখ্য ধন্যবাদ। আমি একটু বড় করে দেখিয়ে দেই, একটু আরেকবার ধরবেন? অবশ্যই। এই বইটি বাংলা খুব শিগগিরই বাজারে আসবে, এবং এই বইতে নানান রকমের তথ্য উপাত্ত নিয়ে মোস্তফা চৌধুরী উনি আমাদেরকে পরিষ্কার একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে কানাডার কি ভূমিকা ছিল সেই সময়, যখন আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে একটি স্বাধীন দেশের জন্য আমরা অপেক্ষায় আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা অপেক্ষায় থাকলাম এই বইটির জন্য। এবং আজকে, জি, এবং আজকে সরি, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম, এখানে একটা ঘড়ি আছে দেখছেন, এই ঘড়িটা হলো পিস ক্লক, এর নাম হলো বাংলাদেশ পিস ক্লক। ইট ওয়াজ ডোনেটেড বাই এ বাংলাদেশি ক্যানাডিয়ান ফিলান্থ্রপিস্ট উইন্ডসরে শহরে। এটা দেখা যাচ্ছে, উইন্ডসর শহরে যাবে, ডাউনটাউনে যান, এটা দেখবেন, এটা একটা গিফট ফ্রম হিম, এটা বাংলাদেশ পিস ক্লক, এটা বলা হয় ডাউনটাউন। দ্যাটস গুড, দ্যাটস গুড। আমি আজকে আপনাদের দুজনের আলোচনা থেকে, বিশেষ করে মোস্তফা চৌধুরী, আপনি যেহেতু এই বিষয়ে কিছু গবেষণাও করছেন, কাজ করছেন, এইসব তথ্য জেনে একটু ভালো লাগছে, একটু না বেশ ভালো খানিকটা ভালো লাগছে এই ভেবে যে বাংলাদেশি অরিজিন ক্যানাডিয়ান হিসেবে, একজন ক্যানাডিয়ান সিটিজেন হিসেবে, আমরা যখন দেখি এই কানাডা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করবার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। প্রথম দিকে যদিও একটু খুব স্লো, ধীর স্থির গেছে, কিন্তু পরবর্তীতে খুব দ্রুত অনেক রকমের সাহায্য নিয়ে,
অনেক রকমের ভাবে আমাদেরকে যেমনটি বলেছেন কমনওয়েলথের সদস্য পদ থেকে শুরু করে জাতিসংঘের সদস্য পদ পাওয়া পর্যন্ত, এবং আমাদের সিডা খুব দ্রুত সময়ে প্রতিষ্ঠিত করে সেখানে সাহায্যের যে হাত বাড়িয়ে দিয়েছেন, সেজন্য আমরা নিজেরাও একটু মানে বাংলাদেশের বিজয়ের সঙ্গে সঙ্গে কানাডার ভূমিকাকে চিন্তা করে একটু গর্ববোধ করতেই পারি, নাকি? অবশ্যই অবশ্যই। জি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।